দর্শক, রাত পোহালেই কাউন্টিং, ভোট গণনা, সবাই উৎকণ্ঠার মধ্যেই আছি বলতে পারি। আমিও আছি, যেমন আপনারা আছেন আমিও আছি যে কি হয় একটা ভাব, মানে এই রকম উদ্বেগ আমি জানি না লাস্ট কবে হয়েছে আমাদের এই বাংলাতে। হাওয়া বলছে পরিবর্তন, কিন্তু মনে আবার নানান প্রশ্ন, হবে তো এটা এইভাবে আটকে যাবে না তো, ওইভাবে আটকে যাবে না তো। নিশ্চয়ই দর্শক আপনাদের মধ্যেও হচ্ছে আমার ধারণা। কিন্তু আমি এখন যাকে অনলাইনে নেব তার একটা কারণও আছে। আমি অনলাইনে একটু নেওয়ার চেষ্টা করছি। পদ্মশ্রী কাজী মাসুম আক্তার দেখতে পাচ্ছেন। আক্তার সাহেব, আপনাকে স্বাগত জানাই। আমি জানি না আপনার মধ্যে কতটা কি উৎকণ্ঠা হচ্ছে কালকের রেজাল্ট নিয়ে। আগে বলুন তো আজকে মানে কিভাবে সময়টা কাটছে? না না, আজকে তো সারাক্ষণ ধরে মানুষকে কি করে সচেতন করব। কালকে রেজাল্ট আউট হওয়ার পর যারাই জিতুক, বুঝতেই পারছো এটা পরিবর্তনের হাওয়া রয়েছে, একটা উলটপলনের হাওয়া রয়েছে। যাই হোক, আম মানুষ, বাংলার মানুষ যেন শান্তিতে কাটতে পারে, শান্তিতে জীবনযাপন করতে পারে। তাদের মধ্যে কেউ অশান্তির আগুন না জ্বেলে দেয়, কোথাও উস্কানি না দিয়ে দেয়, যে উস্কানি দীর্ঘদিন ধরে চলছে। বাংলার মানুষ শান্ত থাকুক, এটা অনেকে চাইছে না। কেন অশান্ত হচ্ছে না, কেন মারপিট হচ্ছে না? মানে এরা শ্মশানের শান্তি মনে করছে শান্তিকে। শান্তি দরকার নেই, শ্মশান দরকার। প্রচুর মারপিট হবে, তারপরে শান্ত হবে, এটা অনেকে মনে করছে। আমি তাদের জন্য উদ্বিগ্ন। এমন কোন ঘটনা না কেউ ঘটিয়ে দেয়, এই দায়িত্ব জ্ঞানীর মানুষরা যারা বাংলাকে ধর্মের নামে বিভাজিত করে খোকলা করে দিয়েছে ইতিমধ্যে। আমি ওইটা নিয়ে চিন্তা ভাবনা করছি। সারাদিনই বলছি, তোমার চ্যানেলে বলছি, আগামী তো বলবো, অন্য জায়গায় গিয়ে বলবো। এটা আমাদের কর্তব্য, মানুষকে সচেতন করা, মানুষকে শান্তির অভয় বাণী প্রদান করা, ঐক্যবদ্ধ থাকতে বলা, ধর্ম জাতি বর্ণ রাজনীতি নির্বিশেষে বাংলার প্রত্যেকটা বাঙালি শান্তির সাথে সময় কাটাক, গণতন্ত্রের জয়গান তাহলে হবে, তাহলেই আমাদের মুক্তি। এই কথাই বলতে চেয়েছি। না, আপনি যখন এই কথাটা বললেন তাহলে একটা প্রসঙ্গ তুলতেই হয়। গতকাল আমি একটা খবর দেখছিলাম যে যিনি টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের এখনও মুখ্যমন্ত্রী, তিনি নাকি বলেছেন, আমি দেখলাম শুভেন্দু অধিকারী একটা জায়গায় বলেছেন এই কথাটা, যে ডিরেকশন দিয়েছেন কর্মীদের যে মুসলিম লোকেদেরকে বেশি বেশি করে এলাকাতে জড়ো করে রাখো, ওরা লড়তে পারে। আমি তো এটা শুনে সত্যি ওটাও ভাবছিলাম যে যা, আবার সেই মুসলিমদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানে সেই মুসলিমদেরকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা আবার সেই নেত্রীর কথা শুনে মুসলমানরাই ফের ঝাঁপাতে যাবেন, পরিণতি কি হবে? আমি ভাবছি কাল থেকে। দেখুন, আমি এইটা নিয়ে বেসিক্যালি খুব উদ্বিগ্ন। এটা মন থেকে বলছি শফিকুল, তুমি বা আমি, আমরা এই মুসলমান সমাজকে সত্যি ভালোবাসি, এদের সত্যি ভালো চাই, সত্যি মূল স্রোতে আনতে চাই। এরা প্রত্যেকে ভারতবাসী, যারা অনুপ্রবেশকারী তাদের বিতাড়িত করা হোক, এই আওয়াজ আমাদের সকলের। কিন্তু যারা বাংলার মানুষ, যুগ যুগ ধরে এই বাংলায় বাস করছে, ভারতবর্ষে বাস করছে, এই বাংলা মা যার, এই ভারত মাতা যার, এই মাটি যাদের, তাদেরকে কেউ দেখে দিচ্ছে যে বারবার। আমি খুব ভয় পাচ্ছি যে কথাটা তুমি এক্ষুনি বললে, শুভেন্দু অধিকারী বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি। যেটা যেটা হয়ে থাকে, যেটা বাংলায় হয়ে থাকে, যে ওদেরকে জড়ো করে ওরা খুব ভালো মারপিট করতে পারে। কি বড় অসম্মান না? সত্যি কি আমরা মারপিট করে বলিনি? আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলে আমাদেরকে সতর্কিত করছেন, সেই ঘটনা কি ঘটেনি? মারে মুসলমান মরে মুসলমান কি হয়নি? হয়েছে তো, কত লাশ পড়েছে। বিজেপি করছে, শুধু বিজেপি করার অপরাধে। আমি কদিন আগে আমি একটা চ্যানেলে বলছিলাম যে মঈনুদ্দিন শাহাজি, ওই ক্যানিং পূর্বে তার বাড়ি, পিটিয়ে লাল করে আমাদের মেডিকেল হসপিটালে ভর্তি করে দিয়েছে। বেচারি মুসলমান লোক, শুধু বিজেপি করেছে কেন এই অপরাধে? কতজনকে তো সমাজচ্যুত করেছে। আমি অবাক হয়ে যে কথা বলছি এবং ধিক্কার জানাচ্ছি। অভিষেক বাবু তো সংবিধানের শপথ নিয়ে সাংসদ হয়েছেন, সংবিধানের শপথ নিয়ে। আমি বুঝতে পারি না, যারা সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে সাংসদ হয়, তারা কি করে ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারতীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ করে, যে আমি চ্যালেঞ্জ করছি ভারতীয় ইউনিয়নে কারা আসুক আসুক, তারা এসে ফলতায় এসে ঢুকে দেখাক, জিতে দেখাক। এটা কি কথাবার্তা? ফলতা কি ভারতবর্ষের সংবিধানের বাইরে চলে গেছে? ফলতা কি ভারতবর্ষের ভৌগোলিক পরিসীমার বাইরে চলে গেছে? আমি কাজী মাসুম আক্তার রক্তাক্ত হয়েছিলাম এই ভারত মাতার গান, জাতীয় সঙ্গীতকে শিক্ষাঙ্গনের প্রার্থনা সভায়, সরকারি শিক্ষাঙ্গনের প্রার্থনা সভায় চালু করতে গিয়ে কোথায় মিটিয়ে পড়েছে। যাকে ববি হাকিম সাহেবরা কি বলেছেন,
মিনি পাকিস্তান। আমি রক্তাক্ত ওই মৃত্যুমুখে পড়েছিলাম। হ্যাঁ, ভারত মাতাকে শ্রদ্ধা করার অধিকার নেই, ভারত মাতার গানকে বাংলার এই খুব কলকাতায় ছাত্রছাত্রীদের পাত্র সময় গাওয়ানোর অধিকার আমাদের নেই। ফলতাও কি ভারতের বাইরে নাকি? মিনি পাকিস্তানটা মানে ভারতের বাইরে, ববি হাকিম সাহেব বলে দিয়েছেন মিনি পাকিস্তান। এটা পাকিস্তানের চাকরা ব্যবস্থা মিনি পাকিস্তান, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে পড়ছে এই মেটিয়াপুঞ্জ, এই মিনি পাকিস্তান। ফলটাও কি তাই? আমি পরিষ্কার করে বলছি, ভারতীয় সংবিধান অনুযায়ী পদক্ষেপ হবে না কেন? এটা বলতে পারা যায়? চ্যালেঞ্জ করছে এই গুজরাট পার্টি আসুক, গণেশ কুমার আসুক, ঢুকে দেখাক কেন গুজরাট কি দোষ করেছে। গুজরাটে নরেন্দ্র মোদীর বাড়ি, গুজরাট কি দোষ করলো? গুজরাট কি ভারতের বাইরে? গুজরাটকে অসম্মান করার অধিকার ওদেরকে দিয়েছেন। এই গুজরাটে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী হলেন, ওই গোদাকাণ্ডের পরে সবচেয়ে আগে তো দিদি ফুল মালা এবং উত্তরীয় চাদর দিয়ে নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন। লোককে ভয় দেখাবেন? 285টা জায়গায় বুথে পুনর্নির্বাচন হচ্ছে, আর কি হচ্ছে? পশ্চিমবঙ্গে কোথাও তো নির্বাচন কমিশন পুনর্নির্বাচন তেমন করছে না। এই মগরাহাটে দুধেলগাইদের জায়গা, আর 70% সংখ্যাগুরু অংশের মানুষ ফলতায়। আমার সাথে অভিজিৎ ববির কথা হয়েছে, যে লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিল বিরোধী পক্ষে, বিজেপি পক্ষে, বিপুল ভাবে জিতেছিল অভিষেক, শুধু রিগিং, লুট হয়েছিল। ও আপনি কি মনে করছেন লুট করাটা বন্ধ করাটা অপরাধ? নির্বাচন কমিশন যে পুরো নির্বাচনের দাবি করেছে করাচ্ছে, এটা ভাবা উচিত কেন করাচ্ছে। আপনার ওই জাহাঙ্গীর বলছে যে পশ্চিমবঙ্গের মাটিতে বসে জাহাঙ্গীর বলছে, ভালো করে বুঝুন, যে পুষ্পা ঝুঁকতা দেখি, মানে টেপ দিয়ে দেব যেখানে বিজেপির প্রার্থী, তার নাম এবং তার প্রতীকের জায়গায় টেপ দিয়ে আটকে দেব। অজস্রতা করেছে, তারপরে তাকে চপকে লাল করে দেওয়া হয়নি। সে বলছে পুষ্পা ঝুঁকতা নেই, কি বলছে? আর আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি সেই সেই জায়গার বিরুদ্ধে বলছেন, সেই জায়গা নিয়ে আপনি অহংকার করে বলছেন ভারতীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ। আমি শফিকুল পরিষ্কার করে বলছি, এরা কি করে এমপি হয় বলতো? এরা কি করে ভারতের সংসদে যায়? ভারতের সংসদ তো নিরাপদ নয়, ভারতের সংসদ তো নিরাপদ নয় আমি মনে করি। এর কি মাথার প্রবলেম হয়েছে? আমি পরিষ্কার দুধেলগাই ভাইদের বলে রেখে দিই, উলট পুরাণ হলে, ঘটি উল্টালে, যদি তার প্রতিক্রিয়া দেখা দেয়, তখন এই অভিষেক কিন্তু দুবাই চলে যাবে, আপনাদের পাশে থাকবে না। ওয়াকাফ আন্দোলনের সময় দিদি বলেছিলেন যাও দিল্লিতে গিয়ে ওয়াকাফ আন্দোলন করো, মনে পড়ে না ভুলে গেছেন? থাকবে না, সবচেয়ে আগে এরা পালাবে। আপনাদের বন্ধু এরা কেউ নয়, এরা শুধুমাত্র কটা ভোটের জন্য আপনাদের ব্যবহার করছে, ইউজ করছে, খেলছে নিয়ে। শফিকুল ভাই, আমরা কিন্তু আপনাদের বাঁচাতে চাইছি, চোখ ফুটিয়ে দিতে চাইছি, তখন আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। শুধু আমাদের কথা শুনুন, সেই পথে চলুন। রাজ্যের মুসলমানদের প্রকৃত অভিভাবক নেই। সিদ্দিকুল্লাহ সাহেব বলছে যে তার দলের সভাপতি, যে সে তাকে বিজেপি সভাপতি, এই তৃণমূল সভাপতি কি কুমারেশ না কি নাম, সে নাকি ওনাকে দেখতে পেয়ে খিল্লি করে বলছে জয় শ্রীরাম, মানে তৃণমূলের সভাপতি রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে দেখে বলছে জয় শ্রীরাম, মানে তৃণমূলের লোক ওকে জয় শ্রীরাম বলে উস্কাচ্ছে। বুঝতে পারছেন না পরিস্থিতিটা কি, কোথাও আপনারা দাঁড়িয়েছেন? আমি পরিষ্কার করে বলছি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিন্তু আমাদের অভিষেক বাবু অভিযুক্ত হয়ে গেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। হাসিমনগরের বাসিন্দারা বলছে, হাসিমনগর ওই ফলতা বিধানসভা কেন্দ্রের হাসিমনগর, তারা বলছে আমরা কোনোদিনই নিঃসংকোচে ভোট দিতে পারিনি, ভয়ে ভয়ে আতঙ্কে দেখবে তৃণমূলকে দিল কিনা, নাহলে মার হবে। আচ্ছা, যদি গণেশ কুমার সেই কাজটা করে থাকে, ওদেরকে মুক্তভাবে ভোট দেওয়ার বন্দোবস্ত করে থাকে, রাগটা কেন অভিষেক বাবুরা? বলুন তো কেন রাগ? স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা কি পাপ? আপনি গণেশ কুমারকে দড়ি দিয়ে বাঁধবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, গণেশ কুমার আপনাদের দড়ি দিয়ে বেঁধে তিহার জেলে ঢোকাবে। ওয়েট করুন, ওয়েট এন্ড সি। তখন মুসলমান ভাইদের বলি, জাহাঙ্গীর ভাইকে বলি, ও জাহাঙ্গীর ভাই, আমার ইসরাফিল ভাই, আপনারা কোথায় থাকবেন ভাই? কোথায় থাকবেন? গুজরাটের মার মনে আছে তো? আপনারা কি উত্তরপ্রদেশের মার দেখেছেন তো? উত্তরপ্রদেশে একটা মুসলিম বোরকা পরা মেয়েকে রেপ করেছে, বলে যে রেপ করেছে সে মুসলিম, তাকে এনকাউন্টার করে দিয়েছে। ওই বিচার ফিচারে অত ধৈর্য ধরেনি। পশ্চিমবঙ্গে এটা করার জন্য পাগল হয়ে আছেন নাকি? লাভ হবে নাকি আপনাদের?
আমি পরিষ্কার করে মুসলমান সমাজকে বলছি, আপনারা ট্র্যাপে পা দেবেন না। দিদি যা লাফাচ্ছে, এত কাদের ভাষা লাফাচ্ছে, জানে মরবেতেই মোল্লাগুলো, নে মোল্লাদের খেপিয়ে দে, নে মোল্লাদের খেপিয়ে দে। আর কতকাল, আর কতদিন, শেষ বলে তো কিছু কথা আছে না, মানুষের তো সচেতনতা বলে কোনো কথা আছে না। আর কতদিন লাগবে আপনাদের? আমি পরিষ্কার করে বলছি, দেখুন ভাঙড় থেকে কিছু লোক সবজি বিক্রি করতে কলকাতা এসেছিল, ভাঙড় থেকে। তাদেরকে কিছু লোক বলছে, এই তুই বাংলাদেশি, তোর নাম বল, বেরিয়ে যাও, শুধু মুসলিম নামটা শুনে। এই অশ্রদ্ধার জায়গা তৈরি হলো কেন? এই আপনারা দেখেছেন ভোটের সময় লুঙ্গি পরে একজন চাচা, সে ভোট দিতে গিয়েছিল লুঙ্গি পরে। আমি পরিবেশের কথা বলছি মুসলমানদের সাবধান করে দেওয়ার জন্য। চাচা ভোট দিতে গেছিল লুঙ্গি পরে, লুঙ্গি পরে ভোট দিতে পারে, কিন্তু সিএ কেন্দ্র করে, সিএএ তাকে কেন্দ্র করে লুঙ্গি বাহিনী যেভাবে ট্রেন চালিয়েছে, যেভাবে পাথরবাজি করেছে, লোকের লুঙ্গি সম্পর্কে ঘেন্না তৈরি হয়ে গেছে। লুঙ্গি মুসলমানদের দেশ নয়, ইসলাম কোথাও লুঙ্গি পরার কথা বলেনি, আরবের কোন লোক লুঙ্গি কাকে বলে তাই জানে না, কিন্তু মুসলমান ইকুয়াল টু লুঙ্গি করে গুন্ডামি মস্তানি করে। তাই লুঙ্গি পোশাকটা দেখে যাওয়ায় কোন কেন্দ্রীয় বাহিনীর লোক হয়তো মাইন্ডসেটের পরিপ্রেক্ষিতে তাকে বলেছে তুমি ড্রেসটা চেঞ্জ করে এসো, তবে তোমাকে বুথে ঢুকতে দেবো। তো বুথে ঢুকেছে নাতির একটা প্যান্ট পরে, নাতির প্যান্ট পরে। আমরা ভোট দিয়েছে শুনলাম, পরবর্তীকালে সেটা যে অন্যায় মেনে নিয়েছে, সেটা নির্বাচন কমিশন বলেছে এটা ঠিক নয়, এটা অন্যায় হয়েছে চাচার প্রতি। তো তাই যদি অন্যায় হয়ে থাকে, তাহলে মাননীয় দরকার ছিল হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সেই কেন্দ্রীয় বাহিনীর লোকটার প্রতি না। মাননীয় লোকজন কি করেছে বলুন তো, একটা লুঙ্গি কিনে আর এক প্যাকেট মিষ্টি কিনে ওই আমার চাচা জানের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানে মুসলমানের যোগ্যতা মর্যাদা দিদির কাছে ওই একটা লুঙ্গি আর এক প্যাকেট মিষ্টি, তাকে ন্যায় দেওয়ার জন্য না, খুব তাৎপর্যপূর্ণ। উল্টে আবার কেন্দ্রীয় বাহিনী কেন, ওই কেন্দ্র সরকারের কর্মীরা কেন ওই ভোট গণনায় থাকবে, এই জন্য হাইকোর্টে মামলা করেছিল, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল, 2 কোটি মুখে ঝামা বসে দিয়েছে। ওই ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমার চাচা জানের জন্য তাদের কিচ্ছু এসে যায় না, তাদের জন্য আছে একটা লুঙ্গি আর 4 পিস মিষ্টি তার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি মুসলমানদের মর্যাদা মুসলমানদেরকে বোঝাতে চাইছি, আমি পরিষ্কার করে বলছি, একজনও বাঁচাবে না আপনাদেরকে, একটা তৃণমূলের নেতা আপনাদের বাঁচাবে না। পার্থ চট্টোপাধ্যায় বলছে ভিত নড়ে গেছে তৃণমূলের, পার্থ চট্টোপাধ্যায় বলছে এটা হচ্ছে এঁচড়ে পাকা দল, এ এখনো পাকেনি ঠিক মতো করে, আমি বিরোধীদের সাথে গোপনে গোপনে সম্পর্ক রাখছি, পার্থ চট্টোপাধ্যায় বলছে। মাননীয়া, আপনি কি এখনো ওই দুধেল গাইদের নিয়ে খেলবেন? মাননীয়া, মাসুম আক্তাররা বেঁচে আছে মাননীয়া, প্লিজ মুসলমানদের নিয়ে খেলবেন না। আমি মুসলমান সমাজকে বলছি, মনে রেখে দিন হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির কি বলছে, আমি তৃণমূলে যেতে পারি, আমাকে যতই ডাকুক, প্রথমে আমার কাছে এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তারপরে আমি তৃণমূলে যাব। মাননীয়াকে বলি, অভিষেককে বলি, আপনাদের হালটা এখন বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে, মুসলমানদেরকে আমি হুমায়ুন কবিরকে ফলো করতে বলছি। ডাকলে যাবেন না, বলবেন পায়ে ধরতে আগে, আমরা তোদেরকে 15 বছর জিতিয়ে রাখিয়েছিলাম। এটা টিএমসি দল ছিল না, তৃণমূল পার্টি অফ ইন্ডিয়া ছিল না, এটা ছিল ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এই পার্টিকে আমরা পশ্চিমবঙ্গ থেকে তুলে দিলাম, এটা হবে রাজ্যের মুসলমানদের আওয়াজ। আমি হাত জোর করে বলছি আপনাদের, আগামীকাল গণনার পরে যেই জিতুক, সম্ভাবনা প্রকট, যাদেরকে প্রচন্ড গাল দিয়েছেন এবং শফিকুল ইসলামরা যাদের কথা বলতে গিয়ে বারবার নিগৃহীত হয়েছে, অসম্মানিত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং থ্রেটের শিকার হয়েছে, হুমকির শিকার হয়েছে, অন্যায়ের শেষ আছে, হয়তো তারাই ক্ষমতা আসবে। কি হবে বলুন তো, কে তবে আপনার পাশে থাকবে? দিদিকে মনে হচ্ছে বলছে ভারত থেকে বাইরে যেতে দেবে না, বিজেপি বলছে। অভিষেকের নাকি পাসপোর্টকে ইউজ করতে দেবে না, সব বলছে পালাতে দেবে না। কাকে নিয়ে থাকবেন, কে আপনাদের পাশে থাকবে বলুন তো? ধরুন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলো, আপনাদের পাশে কে থাকবে বলুন, উত্তর দিন। আমি রাজ্যের এই 3.5 কোটি বা 3 কোটি মুসলমানদের কাছে বার্তা দিলাম, বিজেপি ধরুন পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো, কে আপনার পাশে থাকবে, কি আপনাদের মুক্ত করবে, কি আপনাদের কথা শুনবে, কি আপনাদের সুরক্ষা দেবে? হ্যাঁ, এই শফিকুল, এই কাজী মাসুম আক্তাররা গ্যারান্টি দিয়ে বলছি, আমরা হয়তো প্রয়োজন আপনাদের জন্য আওয়াজ তুলবো, আমরাই তুলবো, আর তোলার কেউ নেই। তাই গণনার দিন কাল যে জিতবে সে গণতান্ত্রিক ভাবে জিতবে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, দিদিও মেনে নিয়েছে, শুধু জ্ঞানেশ কুমারকে শুভেচ্ছা বার্তা পাঠায়নি। দিদি দরকার ছিল জ্ঞানেশ কুমারের কাছে
এক বিশাল একটা মিষ্টির ওই রসগোল্লা সহ একটা উত্তরীয় সহ শুভেচ্ছা বার্তা পাঠানোর, ওটা করেনি। উল্টে আবার আপনাদের গরম খেয়ে খেলাচ্ছে। কি কথাবার্তা! যে মুসলমানদের তো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, আমরা মুসলমানদেরকে এখন সমবেত করি আগামীকালকে দাঙ্গা করার জন্য। উনি হেরে গেলে কি দাঙ্গা করবেন নাকি? উনি হেরে গেলে কি গোটা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন নাকি? সাম্প্রদায়িক দাঙ্গা হলে কি হয়? শামসেরগঞ্জে মনে আছে দুজনকে মেরেছেন তো, 150-200 জন জেলে পড়ছে। মুসলমান কিশোরের দল, তরুণের দল, তারা বোঝে না তাদের মিসগাইড করা হয়েছিল। কোন মুসলমান একটা তরুণ ছেলেকে বলি আপনারা রাস্তায় নামবেন না, কেউ আপনাদের সুরক্ষা দেবেন না। আপনাদেরকে ওই সুরক্ষা দেবে? আপনাদের জাহাঙ্গীর সুরক্ষা দেবে নাকি? ভাবলেন কোথেকে? ও পালাবে, ও লুকিয়ে পালাবে। ওর যত তলবানি মোস্তানি সব অভিষেকের দিকে তাকিয়ে। অভিষেক যখন পালাবে, আপনার মনে পড়ে সেই গোদরা কাণ্ডের পর গুজরাট দাঙ্গা, আহসান জাফরি কংগ্রেসের এমপি, তিনি কমপ্লেক্সে থাকতেন, তার প্রতি লোকের রাগ থাকার কথা নয়, কিন্তু এমন ভাবে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছিল, তাকে জ্বলতে হয়েছিল। নিরপেক্ষ মুসলমানরা যারা চুপ করে বসে আছেন, মনে করছেন আমার তো গায়ে কিছু লাগবে না, আমার কি, আমি কি মাটির করতে যাই নাকি? আপনিও পড়ে মরবেন, আপনিও পুড়ে মরবেন এই দুধেল গাইদের জন্য। দুধেল গাইদের সচেতন করার দায়িত্ব আপনারা নিন, এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। শেষ মুহূর্তেই পাপ টানা করে ফেলে দিদির কথাতে, দিদির কথাতে শেষ মুহূর্তেই পাপ টানা করে ফেলে। আপনারা এমন আওয়াজ তুলুন, এমন চিৎকার করুন যে ওরা ঘরে টিকতে না পারে। অনেক দিন ব্যবহার করে এবার আমাদেরকে ছিবড়ে করে ফেলে দেবেন। ছিবড়ে করা যাবে না। মুসলমানরা ভারতীয়, তারাও ভারত মাতার জয় বলবে, তারাও বলবে এই ভারতবর্ষ আমার। প্রথমত আমি ভারতীয়, দ্বিতীয়ত আমি ভারতীয়, তৃতীয়ত আমি ভারতীয়। যদি রাজ্যের মুসলমানরা এই কথা বলতে না পারে, আমি চেতাবনী দিয়ে যাচ্ছি, সিঁদুরে মেঘ দেখে আপনারা সতর্ক হয়ে যান, এখনো সময় আছে। একটা মুসলমানকে আমি কালকে দেখতে চাই না রাস্তা নামতে, একটি সিঙ্গেল মুসলমানকেও। তারা কেউ দিদির কথা বা কারো কথা রাস্তা নামবে, তারা নির্বিঘ্নে ভোটার যে গণনা, ভোট গণনা দেখবে এবং যারা জিতবে তাদের ওয়েলকাম করবে। কারণ আমি জানি নরেন্দ্র মোদীজিরা জিতলে মমতা ব্যানার্জি সবচেয়ে আগে রসগোল্লা, সন্দেশ, উত্তরীয়, ফুল এবং এখন আম হচ্ছে, সেই আম নিয়ে নরেন্দ্র মোদীজির কাছে দৌড়ে চলে যাবে, নিজেকে বাঁচাতে, হ্যাঁ, নিজেকে মুক্ত করতে, বাঁচতে। ক্লিয়ার? আর আমি অভিষেক বাবুকে বলেছি, আপনি বলেছেন 4ঠা জুলাই, এই 4ঠা মে ভোট গণনার পর বেলা 12টার পর আপনি আরামবাগে বলেছেন শান্তির অমিত বাড়ি নয়, অশান্তি ছড়াবেন, জল্লাদদের নাকি সাহায্য করবেন, উদ্যোগ করুন কথা। আর আমি চেতাবনী দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি এক্ষুনি উদ্যোগ করুন ভারতীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ করার ফতোয়াটি, নতুবা আমরা আপনাদের বুঝে নেব আপনি ভারতীয় কিনা তার পরীক্ষা নেব। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি যে প্রশ্নগুলো করে ভেবেছিলাম করতে হলো না, সব উত্তর আপনি দিয়ে দিয়েছেন, এবং সব থেকে বড় যে কাজটা সচেতনতা, যেটা আমি চাইছিলাম সচেতন করা, সেই কাজটা আপনি করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। পরে আবারও কথা হবে, ভালো থাকবেন। দর্শক শুনলেন কাজী মাসুম আক্তার, তিনি অনলাইনে ছিলেন, ব্যাখ্যা দিলেন, এবং সত্যি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন বলে শুভেন্দু অধিকারী বলেছেন একটি মিডিয়াতে, আমিও সেটা শুনে খুবই ভাবছিলাম যে আবার সেই উস্কানি, আবার এই মুসলিম সমাজের ছেলেরা যারা মানে ওই আর কি সব দিকটা দেখেন না, চলো দিদি বলেছেন ঝাঁপিয়ে পড়ি, বা কি হবে কি করে বাঁচবো, চলো লেগে পড়ি। তো এই সত্যি আবার তারা লেগে পড়বেন কিনা এই সমাজের ছেলেরা। তো কাজী মাসুম আক্তার পদ্মশ্রী, উনি তো সচেতন করিয়ে দিলেন যে দিদি এইরকম বলছেন, তিনি চাইছেন কিছু একটা ঘটে যাক, বরং তিনি হয়তো এটাও চান লেগে যাক, একটা বড় দাঙ্গা হয়ে যাক। কিন্তু তারপর কি হবে? যার যাবে তার যাবে, পরিবার ভুগবে, দিদি বা তার ভাইপো পাশে কিন্তু থাকবেন না। আর পরিবর্তন হয়ে গেলে ক্ষমতায় থাকাকালীনই থাকেন না, এর আগেও ওরকম লাগিয়ে দিয়েছেন শামসেরগঞ্জ বা ইত্যাদি, মানে উস্কানি হয়েছে, গণ্ডগোল ঘটেছে। এখন সত্যিই তো কতজন জেলে পৌঁছছে, দিদির দেখা নেই। তো এটা করেন, আর ক্ষমতা চলে গেলে ওনাদেরই খুঁজে পাওয়া যাবে, ওনারাই তো কী করে কি বাঁচবেন, কাকে কোথায় সেটিং ফিটিং করে হয়তো সে তার একটা মরিয়া চেষ্টা চালাবেন। ফলে কেন ওনার কথা শুনে বা ওনাদের কথা শুনে আপনারা লম্পঝম্প করবেন? যে সরকার আসবে মেনে নেবেন, যে সরকার আসবে মেনে নেবেন। যারা ভারতীয় মুসলিম তাদের তো কোনো সমস্যা নেই তো, কিন্তু ভারতীয় মুসলিম হয়ে অবশ্যই আচরণটাও ভারতীয় হতে হবে। ভারতীয় মুসলিম, আমি হয়তো মুসলিম বলে খুব শিরা ফুলিয়ে বললেন,
আর আচার আচরণ হচ্ছে পাকিস্তানি বাংলাদেশিদের মতো, সেটা বললে তো হবে না, তখন মানুষের রাগটা জন্মায়। সুতরাং ভারতীয় মুসলিম দেশকে ভালোবেসে দেশের নাগরিক হিসেবে থাকবেন, সবাই মিলেমিশে আমরা থাকবো, ফলে কোনো সমস্যা নেই। তো যেটা বলার, কালকে গণনা কাউন্টিং, এই দিদিমণির কথা শুনে কাউন্টিং সেন্টারের চারধারে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়ে থাকবেন, দিদি বলেছেন লেগে পড়বো, ওই লেগে পড়বেন যখন সামনে লেগে এসব গণ্ডগোল পাকাবেন, পাকিয়ে যখন মার খেতে শুরু করবেন, যখন পেছন দিকে তাকাবেন, দেখবেন যারা আপনাদেরকে পাঠিয়েছেন সামনের দিকে তারা কেউ পিছনে নেই, তখন একা ফাঁসবেন, আপনার গোটা পরিবার ফাঁসবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।